হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে পরশু টেস্ট পেপার বইটা আছে, এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার 409 পেজে যে সেটটা দিয়েছি, সেট 11 পার্ট 1 ক্লাস দেওয়া হয়েছে। 1 থেকে 4 অবধি অঙ্কগুলো আমরা দিয়েছি এই সেট থেকে। আজকে সেট 11 থেকে পেজ নাম্বার 10 পাতায় তোমরা দেখবা যে আমরা বড় প্রশ্নগুলো 5 থেকে বড় প্রশ্নগুলো করাবো। আজকে আমাদের পার্ট 2 ক্লাস কে আমরা নাম দিয়েছিলাম সেট 11। ঠিক আছে, সেট 11 পার্ট 2 ক্লাস। তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমরা দেখে নেবো 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক বই থেকে আছে, এটা তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি বইয়ের বাইরের অঙ্কগুলো করে দিচ্ছি, কারণ অনেক অঙ্ক আছে, সবগুলো অঙ্ক করলে পরে তোমাদের সবগুলো সেট শেষ করার সমস্যা হয়ে যাবে। তার জন্য সবগুলো সেট শেষ করার জন্য যেগুলো হুবহু বইয়ের অঙ্কগুলো আছে, দেখো এগুলো তোমরা পারবা, কোনো অসুবিধা হবে না। আমি বইয়ের বাইরের অঙ্কগুলো করে দেবো। তোমাদের 10-এর দাগের অঙ্কগুলো এবং 15 দাগের অঙ্কগুলো কিন্তু করে দিচ্ছি, বইয়ের বাইরে থাকলেও আমি করাচ্ছি এবং বই থেকে থাকলেও করাচ্ছি। আচ্ছা দেখো, তা এখানে আমরা 6-এর দাগের অঙ্কটা দেখে নেব। 6-এর 1 নম্বর অঙ্কটা দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যান্যকের অন্তর দেওয়া আছে, এই প্রকৃত ভগ্নাংশটি বের করতে বলেছে। এটা বইয়েরই অঙ্ক আছে, তো আমি করাবো অঙ্কটা এটা। ঠিক আছে, চলো আমি এরকম অঙ্কটা তোমাদের বুঝিয়ে করাবো। দেখো এখানে আমাদের যেটা বলেছি প্রকৃত ভগ্নাংশ, তো প্রথমে প্রকৃত ভগ্নাংশটাকে আমরা ধরে নিব। ঠিক আছে, ছয়ের 1 নম্বর, তো আমরা ধরে নিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশ, ধরি প্রকৃত ভগ্নাংশটাকে x ধরে নিলাম। তাহলে x যদি প্রকৃত ভগ্নাংশ হয়, দেখো প্রকৃত ভগ্নাংশ কি জানি, প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে কিন্তু ছোট হয়, এটা তোমাদের জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ সাধারণত দেখতে কিরকম হয়, যেরকম তোমাদের বলি 4/5, এই যে 1-এর চেয়ে ছোট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তারপর তোমরা নিতে পারো 2/9, এটা একটা প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট। ঠিক আছে, তো এইভাবে প্রকৃত ভগ্নাংশ তোমরা দেখতে পাবা। আচ্ছা, এবার এই প্রকৃত ভগ্নাংশের যে অন্যান্যক হবে, তাই না, তাহলে আমরা এখানে x এর অন্যান্যক দেখে নেব। তাহলে x এর অন্যান্যক, x এর অন্যান্যকের, x এর অন্যান্যক বের করতে চাই, তাহলে x এর অন্যান্য কত হবে, 1/x হয়ে যাবে। x এর অন্যান্যক 1/x, যেরকম তোমাদের যদি বলা হয় যে 4/5 এর অন্যান্যক কত, তাহলে একে উল্টে লিখবা 5/4 লিখে দেবা। তাহলে x এর অন্যান্য 1/x। এবার এদের অন্তর দেখো, xটা যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে 1/xটা কিন্তু 1-এর চেয়ে বড় হয়ে যাবে, কারণ এই যে 5/4 যে অন্যান্যটা দেখো, 5/4টা কিন্তু 1-এর চেয়ে বড়। লব যদি বড় হয় আর হর ছোট হলে 1-এর চেয়ে বড়, আর লব ছোট হয়ে গেলে হর বড় হয়ে গেলে সেটা হবে 1-এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে এ কিন্তু আমাদের বড় আছে, তার অন্তর বলতে দেখো বড়টা আগে লিখবো, আর যেটা প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট তাকে পরে লিখলাম। এদের অন্তরটা বলে দিয়েছে কত, 9/20। এই হলো আমাদের সমীকরণ গঠন। এবার এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করে x এর মানটা বের করব, সেই প্রকৃত ভগ্নাংশটা আমাদের বের করতে হবে। আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, 1 মাইনাস এটা x² পেয়ে যাবা। আচ্ছা, এখানে বর্গগুণ করে নাও, এটা 20 মাইনাস 20s², এদিকে 9x হয়ে যাবে, মাইনাস 20s² মাইনাস 9x প্লাস 20। সাজিয়ে লিখলাম, সবাইকে বাদিকে নিয়ে আসলাম, সাজিয়ে নিয়েছি। মাইনাস দিয়ে গুণ করো, 20s² প্লাস 9x মাইনাস 20 = 0। তো এভাবে চলে আসলো। এর আমরা মিডল ফ্যাক্টর করে নেব। তাহলে এখানে দেখো ফ্যাক্টরটা কিভাবে করতে হয়, এই 20 গুণ করো, 20 গুণ করে তোমরা 400 পেয়ে যাবে। এই যে 20 আর 20 গুণ করবা, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোকে গুণ করবা, তাকে লসাগু করবা। তাহলে এখানে দেখো লসাগুটা আমি ভাঙাচ্ছি, আবার 2 দিয়ে ভাঙালাম, আবার 2 দিয়ে ভাঙালাম, এবার আমি 5 দিয়ে ভাঙালাম। এবার এই যে ভেঙে দিলাম, এই সংখ্যাগুলোকে দুটো পার্টে ভাগাবো, মানে দুটো পার্টে ভাগ করে দিব, এবং এমনভাবে দেখবো যে যোগ বিয়োগ করে যে 9 হয়। তাহলে আমাদের দেখো কিভাবে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে দেখো 5×5 = 25, আর এদিকে দেখো 4টা 4, এটা 16। তাহলে এই যে আমাদের এটা 25, মানে এটা হচ্ছে আমাদের 25 5×5, আর এদিকে হবে 16, তাই তো। তাহলে 25 আর 16 গুণ করে তো 400 পাবাই,
আর 25 থেকে 16 বিয়োগ করে কিন্তু 9 চলে আসবে। তো দেখো ফ্যাক্টরটা আমরা ভাঙাবো 20 স্কোয়ার প্লাস বড়টা আগে লিখবা 25 মাইনাস 16 করো 9 আনতে হবে, এক্সট্রা দিয়ে দেবা যেটা থাকবে সেটা এখানে, আর 20টা বসিয়ে দেবা যে গেল 0। তো এইভাবে ফ্যাক্টরটা ভেঙে নেবা, লসাগু করে তোমরা বুঝতে পারবে। 20 স্কোয়ার প্লাস এটা 25x হবে মাইনাস 16x, এদিকে 20 আছে যেগুলো 0। কমন নাও, কমনটা দেখো আমরা 5x কমন নিতে পারবো, তাহলে এখানে 4x হয়ে যাবে প্লাস এটা 5 পেয়ে যাব। আর এখানে আমরা 4 কমন নিতে পারবো, তাহলে এখানে 4x থেকে যাবে মাইনাস মাইনাসে প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20। দেখো এই পার্টটা ঠিক সমান চলে আসবে, সমান পার্টটা আমরা কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল 5x মাইনাস 4 যে গেল 0। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে ধনাত্মক মানটাই নিব, হ্যাঁ ঋণাত্মক মানটা ছেড়ে দিলাম, এখানে x এর মানটা ঋণাত্মক পাবা, এটা ধনাত্মক পাবা, তাহলে ধনাত্মক মানটা নিয়ে দেখো 5x মাইনাস 4 ইজিক্যাল টু 0, পাশে এখানে লিখে দিবা ধনাত্মক মান নিয়ে। তাহলে এখানে আমাদের x এর মানটা যদি বের করি, তাহলে 5x সমান সমান 4, তাহলে x সমান সমান 4/5। এই যে x প্রকৃত ভগ্নাংশ ধরেছিলাম সেটা কিন্তু আমাদের দেখো 4/5, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, তবে অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার চলে আসবো আমরা 6-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 6-এর 2 নম্বর একদম বইয়ের বাইরের প্রশ্ন আছে। তো এখানে দেখো আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার বীজদ্বয় বলে দিয়েছে পি ও কিউ। তাহলে আমাদের এমন একটি সমীকরণ নির্ণয় করতে বলেছে যার বীজদ্বয় হবে এই দুটো বীজ। আচ্ছা, আমাদের যেটা দ্বিঘাত সমীকরণ আছে 3s স্কোয়ার প্লাস 6x প্লাস 2, দ্বিঘাত সমীকরণটা আমরা টুকে নিলাম। এর বীজ দুটি বলেছে একটা পি আর একটা বলেছে কিউ। তা আমরা জানি বীজদ্বয়ের যোগফল পি প্লাস কিউ মাইনাস বি বাই এ। দেখো মাইনাস বি কিন্তু এখানে আমাদের কে আছে 6, বিটা হচ্ছে 6, তাহলে মাইনাস 6/a, এ কিন্তু এখানে 3, কাটাকাটি করা, এটা 3 দিয়ে 6, তাহলে এখানে পি প্লাস কিউ, এটা কিন্তু দেখো আমরা কত পেয়ে গেলাম -2 পেয়ে গেলাম। এবার বীজের গুণফল যেটা পি কিউ, বীজদ্বয়ের গুণফলের সূত্র c/a 2/3, এই যে সি এটা ধ্রুবক সংখ্যাটা আর এ হচ্ছে আমাদের s স্কয়ার সহগ, তার পি কিউ আমরা মান পেয়ে গেলাম, পি প্লাস কিউর মান পেয়ে গেছি। এখন যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে বলেছে তার বীজদ্বয় বলে দিয়েছে এই দুটো, তাহলে আমরা করব কি, আমরা এখন করব সেই বীজ দুটির যোগফল আর গুণফল বের করে নেব। তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ প্লাস আর মাইনাস কিউ স্কোয়ার পি, দেখো এই বীজ দিয়ে যোগফল আমরা বের করি। তাহলে বীজ দিয়ে যোগফল দেখো এটা আমাদের হবে মাইনাস পি স্কোয়ার বাই কিউ, এটাও মাইনাস কিউ স্কোয়ার বাই পি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিব, লসাগুটা হবে আমাদের পি কিউ, তাহলে এখানে মাইনাস পি কিউব হবে, এটা মাইনাস কিউ কিউব হবে। এই যে কিউ মিললো তো পি স্কোয়ার গুণ করে পি কিউব, এখানে পি মিলেছে যে কিউ স্কোয়ার গুণ করে কিউ কিউব। এখন মাইনাস পি কিউব প্লাস কিউ কিউব, মানে মাইনাস কমন নিয়ে নিলাম আর নিচে তো পি কিউ আছে। আচ্ছা, মাইনাস এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেখো সূত্রটা কি, মান নির্ণয়ের সূত্র, এই যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে আমাদের সূত্র, আর নিচে তো পি কিউ আছে। চলো আমরা এখানে বসিয়ে দেবো মানটা। তাহলে এখানে আমরা দেখো এই যে পি প্লাস কিউ এর মানটা আমরা কত জানি, এই যে -2 আমরা বের করে রেখেছি, তাহলে এখানে আমরা -2 বসাবো, তার হোল কিউব 3 ইন্টু পি কিউর মানটা 2/3 আর পি প্লাস কিউ -2, তাহলে যে -2 আর পি কিউর মান 2/3 এখানে আবার বসিয়ে দিলাম। তাহলে আমরা সরলটা করে নিই। তাহলে এখানে দেখো মাইনাস, এটা আমাদের -8 পেয়ে যাব, 2 এর কিউব 8 হবে, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3 3 কেটে দাও, তাহলে এখানে 2 2 এ 4, এটা আমাদের 4 হয়ে গেল, আর নিচে 2/3 আছে। আচ্ছা, এখানে মাইনাস, এটা আমাদের দেখো মাইনাস আমরা 4 পেয়ে গেলাম, আর নিচে 2/3,
এটা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4, আর 2/3টা আমরা উল্টে লিখে দেবো গুণ দিয়ে, দেখো 3/2 হয়ে যাবে, 2 দিয়ে 4, তা দেখো আমরা কত, এটা 3 দিয়ে 6 পেয়ে গেলাম। তাহলে এই যে দেখো যে দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছিল, সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল কিন্তু আমরা পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম। এবার সেই বীজ দুটির গুণফল বের করব, এবং আমরা গুণফল করছি, দেখো মাইনাস পি স্কোয়ার বাই কিউ গুণিত মাইনাস কিউ স্কোয়ার বাই পি। এই দেখো এই যে এই বীজ দুটির গুণফল আমরা বের করব। যে কোনো দ্বিঘাত সমীকরণ বের করতে হলে বীজ দ্বয়ের যোগফল এবং গুণফল জানা থাকলে সেই দ্বিঘাত সমীকরণটি বের করতে পারবো। তার জন্য আমরা বীজ দ্বয়ের যোগফলটা বের করলাম, আর বীজ দ্বয়ের গুণফলটা এখন বের করব। তা দেখো তো এখানে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, মাইনাস পি স্কোয়ার বাই কিউ গুণিত, এটা মাইনাস কিউ স্কোয়ার বাই পি, আবার লিখলাম, ধরো এখান থেকে কাটাকাটি করো, এখানে একটা পি, আর এখান থেকে কাটাকাটি করো, এখানে একটা কিউ পাবা। আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস, আমরা পি কিউ দেখতে পাচ্ছি, আর পি কিউর মানটা আমরা বের করে রেখেছি, দেখো পি কিউ 2/3, এখানে আমরা যদি বসিয়ে দিই এটা হয়ে যাবে আমাদের 2/3। দেখো বীজদের গুণফলও পেয়ে গেলাম। এখন সেই দ্বিঘাত সমীকরণটি বের করতে পারবো, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি এই দুটি বীজ ছিল। দেখো আমরা অ্যান্সারটা এভাবে টুকবো। দেখো আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণটা আমরা বের করে নেব। তো আমরা লিখবো, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো নির্ণয় দ্বিঘাত সমীকরণটা হবে এস স্কোয়ার মাইনাস বীজদের যোগফল। বীজদের যোগফল পেয়েছি 6, দেখো আমরা বীজদের যোগফল কিন্তু 6 বের করে রেখেছি। এই যে দেখো 6, যেটা এই যে বীজদের যোগফলটা আমরা কত বের করে রেখেছি, 6 বের করে রেখেছি। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো বীজদের এস স্কোয়ার মাইনাস বীজদের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদের গুণফল। বীজদের গুণফল দেখো 2/3 আমরা বের করলাম, আর সমান সমান 0। এইভাবে যে কোনো দ্বিঘাত সমীকরণ তোমরা নির্ণয় করতে পারবা। এস স্কোয়ার মাইনাস বীজদের যোগফল এখানে ইন্টু এক্স দিবা, প্লাস বীজদের গুণফল এখানে সমান সমান 0। তা দেখো আমাদের এখানে 3 দিয়ে গুণ করে দাও সমীকরণটাকে, এটা যাবে 3s স্কোয়ার, 6 3 এটা 18x পেয়ে যাবা, আর এখানে 3 তো কেটে যাবে, তো 2 রয়ে যাবে। এদিকে তো 0-র সঙ্গে 3 গুণ করে আমাদের 0 হয়ে যাবে। তো 3 দিয়ে গুণ করে দেখো সমীকরণটা এভাবে দাঁড়িয়ে গেল। এটা কিন্তু আমাদের অ্যান্সার, নির্ণয় দ্বিঘাত সমীকরণ। পরে আমরা চলে আসবো পরের প্রশ্নগুলোতে। পরের পেজে দেখো আমরা 410 পেজের তো আমরা করালাম 6 থেকে, এবার 411 পেজে চলে এসো। 411 পেজের আমরা 7 থেকে এবার করাবো। 7-এর 1-এর অঙ্কটা, এটা তোমরা বই থেকে পাবা, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, 196 পেজে দেখবা যে 10 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, একই অঙ্ক আছে, দেখবা বি এর জায়গায় তখন ওয়াই আছে, ওখানে এখানে এর জায়গায় এক্স আছে, শুধু একটু চেঞ্জ করেছে। একই অঙ্ক, মান টান সংখ্যাগুলো সব একই আছে, একদম বইয়ের অঙ্ক। এটা আমি বলে দিলাম কোথায় আছে। আর 7-এর 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা। এর জন্য তোমাদের যেতে হবে 161 পেজে 8-এর দাগের যে অঙ্কটা আছে একদম। আচ্ছা, এবার আমরা চলে আসবো 8-এর অঙ্কগুলোতে চলে আসবো আমরা। পরে দেখো 8-এর দাগের যে প্রশ্নগুলো আছে, 8-এর 1 নম্বরটা বই থেকে পাবা, 8-এর 2 নম্বর অঙ্কটাও বইয়ের অঙ্কই আছে, বই থেকে পেয়ে যাবে তোমরা। আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কগুলো। এবং 10-এর 1 নম্বর অঙ্কটা দেখো, এটাও বই থেকে আছে, কিন্তু আমি এটা করাবো, 10-এর অঙ্কগুলো ছাড়বো না, যদি বই থেকে থাকে তবুও আমি করাবো। চলো 10-এর 1 নম্বর অঙ্কটা আমরা দেখে নেবো কি বলছে আমাদের। করাবো 10-এর 1 নম্বরটা। এখানে আমাদের বলছে এবিসি ত্রিভুজের বি এবং সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এফি সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও এ সমান সমান 3OG। ভালো একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা ছবিটা তৈরি করে প্রশ্নটা আরো ভালো করে বুঝবো। প্রথমে এবিসি ত্রিভুজ তৈরি করব। আমাদের এবিসি, এটা এ, বি, এটা আমরা সি নাম দিলাম। এবার বিই মধ্যমা আছে, তো বিই বলতে এখানে আমরা ই বিন্দু নিলাম, মানে এসি এর মধ্যবিন্দু ই, তাহলে বিই মধ্যমা হয়ে যাবে আমাদের, এই বিই মধ্যমা। এবার সিএফ মধ্যমা, তাহলে এখানে একটা আমরা বিন্দু নিব,
এবি বাহুর মধ্যবিন্দু এফ আর সিএফ যোগ করে নেব। এই যে দেখো, তাহলে এই যে আমাদের সিএফ মধ্যমা। দুটি মধ্যমা, দেখো মধ্যমা দুটি যেখানে ছেদ করবে সেটা ভরকেন্দ্র হয়। আচ্ছা, আমি এদিকে এভাবে এইচ তৈরি করে নিচ্ছি। আমি এখানে আমি এইচ নাম দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের জি বিন্দু, এটাকে ভরকেন্দ্র বলা হয়। এই যে মানে এখানে বিই আর সিএফ এই যে মধ্যমা দুটি কোথায় ছেদ করেছে? ভরকেন্দ্র জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা এখানে এই যে বলেছে এফই, এই যে এফই সরলরেখাংশ এজি কে, ঠিক আছে, এই যে এফই সরলরেখাংশ এখানে বলেছে করতে, যে এফই সরলরেখাংশ আমরা টানলাম, এজি কে ও বিন্দুতে ছেদ করেছে, এটা বলেছে। দেখো এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু আমাদের। তারপর আমাদের এই যে প্রমাণ করতে বলেছে ও এ, এই যে এই ভাগটা, এই যে ও এটা 3OG, এই যে 3OG, মানে ওজির 3 গুণ হবে ও এটা, মানে ও এ সমান সমান 3OG। ওজি, এটা আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। ভালো একটা প্রমাণ আছে। তা এই যে আমরা করলাম এটা, এই যে দেখো মানে এটা হচ্ছে আমাদের, দেখো এই যে এজি কে বর্ধিত করা হয়েছে, যা বিসি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। এটা কিন্তু আমাদের অঙ্কন হয়েছে এক্সট্রা ভাবে, যেটা আমি একবারে করে নিয়েছিলাম প্রথমে। আর এখানে এজি তো আমাদের ছিল, এজি যুক্ত করে এজি কে এইচ পর্যন্ত বর্ধিত করলাম, যা বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করেছে। এটা তোমরা অঙ্কনে লিখে দিবা। এখানে দেখো আমাদের যে এই যে ত্রিভুজটা আছে, দেখো এবিসি ত্রিভুজ, তোমাদের ক্লাস 9-এর উপপাদ্য আছে একটা, যে এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজ্য সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কি হবে? সমান্তরাল হবে। তাহলে এখানে ক্লাস 9-এর উপপাদ্য অনুসারে আমরা এফই সমান্তরাল বিসি বলতে পারবো। ঠিক আছে, এফই সমান্তরাল বিসি। তাহলে দেখো এই যে ত্রিভুজ এবিএইচ থেকে যদি আমরা নিই এবিএইচ, তাহলে এত এর দেখো এফইটা যদি বিসির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে এফওটা, এই যে এফও সমান্তরাল কিন্তু বিএইচ হয়ে যাবে, এই যে বিএইচ। ওকে, আচ্ছা তাহলে এফও সমান্তরাল বিএইচ পেয়ে গেলাম। এবার কোনো একটা ত্রিভুজের, দেখো এই যে একটা ত্রিভুজে এই যে এবিএইচ ত্রিভুজের এফও সমান্তরাল যদি বিএইচ হয়, তাহলে এখানে থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে এফ বাই এফ বি সমান সমান হয়ে যাবে, আর এদিকে এও বাই ও এইচ। দেখো এটা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো। এখানে এফ, দেখো এখানে এফ আর এফ বি কিন্তু সমান হবে, যেহেতু এফটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে এফ বির জায়গায় আমি এফ বসিয়ে দিলাম। আর এখানে এও, আমি এও দিলাম, এও আর ও এইচ রেখে দিলাম। তাহলে এখানে কাটাকাটি করো, এটাতে আমরা 1 পেয়ে যাব। এদিকে এও বাই ও এইচ, তাহলে এখান থেকে আমরা ও এইচ সমান সমান এও পেয়ে গেলাম না, তাই তো? দেখো এই মানটা আমরা কাজে লাগাবো। আচ্ছা এরপরে দেখো, এখানে লক্ষ্য করো, আমরা এই জায়গায় তোমাদের দেখাচ্ছি আমি, যে জিটা যেহেতু ভরকেন্দ্র আছে, এখানে দেখো জিটা যদি ভরকেন্দ্র হয়, তাহলে এজি, এই যে এজি ইজ টু জিএইচ এর অনুপাতটা হবে কিন্তু আমাদের 2:1। এজিটা হবে 2 ভাগ, আর এদিকে জিএইচটা হবে 1 ভাগ, মানে 2:1 অনুপাতে বিভক্ত করবি। এজিটা 2 ভাগ আর জিএইচটা 1 ভাগ, তাই না? 3 ভাগের মধ্যে এইদিকে 2 ভাগ হবে, এদিকে 1 ভাগ হবে। এটা হচ্ছে ভরকেন্দ্রের ধর্ম, এটা আমরা করতে পারবো। এখানে আমি করলাম এজি বাই জিএইচ সমান সমান 2/1, আমরা অনুপাতকে বাই করতে পারবো। দেখো এজিকে আমি লিখবো এও প্লাস ওজি, এই যে পুরো এজিটা এও আর ওজি নিয়ে আছে এজি, আর এখানে আছে আমাদের জিএইচ। দেখো এই জিএইচকে আমরা ভেঙে নিতে পারবো, জিএইচকে আমরা লিখতে পারবো 1/3 এইচ। দেখো এভাবে আমরা ভেঙে নিলাম, মানে এই যে জিএসটা হবে না, জিএসটা পুরো এইচ এর কি 3 ভাগের 1 ভাগ হবে, ঠিক না? ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা দেখো এই জায়গা থেকে ধরতে পারবা যে জিএসটা দেখো 1 আছে, তাহলে 1/1 জিএইচ এর মানটা যদি বের করি, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে জিএইচ এর মানটা বের করতে চাইছে তো, তাহলে 1/আনুপাতিক যোগ 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে। আর জিএসটা কার মধ্যে বের করবো? পুরো এইচ থেকে বের করব,
এই যে এইচ, দেখো তাহলে আমাদের এইভাবে দাঁড়িয়ে যাবে, এটা দেখো h/3 যেটা করেছি 1/3h, তাহলে gh এর জায়গায় এটা লিখতে পারবো। আর এদিকে আমাদের 2/1 আছে। আচ্ছা, এখন আমরা একটু বর্গগুণ করে নিই। এভাবে বর্গগুণন করলে এটা তোমরা পেয়ে যাবে 2/3ah, ঠিক আছে, এভাবে পেয়ে যাবো। তাহলে এখানে AO প্লাস OG সমান সমান 2/3, দেখো এইচ যেটা আছে আমাদের, এই যে এইচকে আমরা লিখতে পারবো, এইচকে আমরা এখানে লিখে দেবো, দেখো এই যে AO আর OH, এটা আমরা লিখতে পারবো, এই যে AO আর OH সমান আমরা দেখিয়েছি, তাহলে এখানে AO প্লাস OH, পুরো এইচটা আছে AO প্লাস OH নিয়ে, এটাকে আমরা এইভাবে ভেঙে দিলাম। এদিকে আছে AO প্লাস OG 2/3, AO প্লাস দেখো OH, এই যে দেখো OH সমান সমান AO, তাহলে OH এর জায়গায় আমরা AO বসিয়ে দিতে পারবো, যেহেতু এখানে প্রমাণটা দেখিয়েছি, এই প্রমাণটা আমরা এখানে কাজে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই যে প্রমাণটা এটা। তাহলে এখানে AO প্লাস OG এদিকে 2/3, তাহলে এখানে দেখো AO যোগ করে এটা 2AO হয়ে যাবে না, এই যে দেখো AO প্লাস OG, এটা 4/3, এটা 4/3 আসবে এটা, ঠিক আছে, 4/3AO হয়ে যাবে এটা। আচ্ছা, AOটা ওদিকে নিয়ে চলে যাবো আমি, তাহলে এদিকে আমি OG রেখে দিলাম, 4/3AO মাইনাস AO, এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও, 4AO এটা হবে 3AO, তাহলে এখানে বিয়োগ করে দেখো এটা 1 হয়ে যাবে, 1/3AO পেয়ে যাবে। এদিকে আমাদের ছিল OG, এবার বর্গমূল করে নাও, 3OG, এই দেখো 3OG সমান সমান এদিকে AO, ঘুরিয়ে লিখছি আমি, আগে লিখবো আমি কার মানটা, আমি আগে AO লিখলাম আগে, আর 3OGটা এদিকে লিখে দিলাম। আচ্ছা, AOকে আমি OA বলতে পারবো, মানে OA ছিল, তাহলে OA সমান সমান 3OG, দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছিলাম আমাদের, এই যে যেটা বলেছিলাম এটা প্রমাণ করতে হবে, প্রমাণটা কিন্তু চলে এসেছে, একটা ভালো প্রমাণ ছিল, দেখো আমরা প্রমাণ কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা সহজভাবে প্রমাণটা দেখিয়ে দিবা। পরে আমরা চলে আসবো 10-এর দাগে 2 নম্বর প্রশ্নটা। 10-এর দাগে 2, তো কি বলছে এখানে, প্রমাণ করো যে বৃত্তের পরিলিখিত সামুদ্রিক মাত্রই রম্বস, ঠিক আছে, দেখো বৃত্তের মধ্যে যে পরিলিখিত আছে, মানে বৃত্তের পরিলিখিত মানে বৃত্তকে ঘিরে যে আয়তক্ষেত্র আছে, সরি সামুদ্রিক আছে, বৃত্তকে ঘিরে সামুদ্রিক, দেখো ছবিটা আগে দেখাই, আমরা প্রথমে একটা সামুদ্রিক তৈরি করে নিই, সামুদ্রিকটা তৈরি করছি রম্বস আকারে, যেহেতু রম্বস প্রমাণ হবে সামুদ্রিকটা, রম্বস আকারে আমি সামুদ্রিক দেখালাম, এই যে দেখো, এবার এই যে দেখো এর ভিতরে আমাদের বৃত্ত তৈরি করতে হবে, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে, দেখো এভাবে একটা বৃত্ত আমি তৈরি করে দিলাম, ওকে। আচ্ছা, এখানে সামুদ্রিকটার নাম ABCD সামুদ্রিক দিলাম, আর যেখানে বাহুগুলোকে স্পর্শ করেছে এটা হচ্ছে পি, এখানে পি বিন্দু স্পর্শ করেছে, এখানে কিউ বিন্দুতে, আর এখানে আর বিন্দুতে, আর এই জায়গায় এস বিন্দুতে স্পর্শ করেছে। তো যেটা বলেছিল আমাদের যে বৃত্তের পরিলিখিত সামুদ্রিক, এই যে বৃত্তের পরিলিখিত সামুদ্রিক, বৃত্তকে ঘিরে যে সামুদ্রিক তাকে বলা হয় বৃত্তের পরিলিখিত সামুদ্রিক। তাহলে এই ABCD সামুদ্রিকটাকে আমাদের রম্বস দেখাতে হবে। দেখো রম্বস দেখানোর মানে কি, আমাদের সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু, যদি এই যে দেখো এই যে আমাদের AB আছে না, AB সমান সমান AD, দেখো প্রমাণ করতে হবে যে এটা যদি আমরা প্রমাণ দেখাতে পারি যে AB বাহু আর AD বাহু এরা সন্নিহিত বাহু, সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে সেই সামুদ্রিকটাকে আমরা রম্বস বলতে পারবো, ঠিক আছে, রম্বসের 4টি বাহু সমান হয়ে যাবে তখন। দেখো এই জিনিসটা আমরা প্রমাণে নিয়ে আসবো। দেখো প্রমাণটা করার জন্য আমরা করব কি, দেখো এখানে এই যে AP সমান সমান AS হবে, কেন এরা, দেখো এটা আমাদের ধরো অকেন্দ্রীয় বৃত্ত আছে, যে অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু A থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আছে AP আর AS, তাহলে বহিঃস্থবিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য
এপি আর এএস এর দৈর্ঘ্য সমান হবে, এটা আমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে আমাদের এই অঙ্কটা আছে। তাহলে এপি আর এএস সমান, একইভাবে আমরা এদিকে এই যে বিপি আর বিকিউ সমান বলতে পারবো, পিপি সমান সমান বিকিউ, আর এখান থেকে আমরা বলতে পারবো সিকিউ সমান সমান এই যে সিআর, আর এখান থেকে যে বহিস্থবিন্দু থেকে আমরা বলতে পারবো ডিএস সমান সমান ডিআর, ডিএস সমান সমান ডিআর। দেখো এটা সমান হয়ে গেল। আচ্ছা আমি এখন দেখাবো যে এবি প্লাস ডিসি, এবি প্লাস ডিসিকে নিলাম, এই দুটো বাহুকে নিলাম। দেখো এই যে এবি বাহুটা আছে, এবি বাহুটাকে আমরা লিখতে পারবো, এবিটা হচ্ছে এপি প্লাস পিবি, এই যে এপি প্লাস বিপি বললাম, যে বিপি। আর ডিসি বাহুটা দেখো, ডিসি বাহুটা হবে ডিআর প্লাস সিআর, এই যে দেখো। এবার এখানে দেখো এপি আছে না, তো এপির জায়গায় দেখো, এপির জায়গায় আমি এএস লিখতে পারবো, তাহলে এপির জায়গায় এএস লিখে দিলাম। আর যে বিপি আছে, তাহলে বিপির জায়গায় বিকিউ লিখতে পারবো, তাহলে এখানে বিকিউ করলাম। ডিআর, এই যে আমাদের আছে ডিআর এর জায়গায় আমি ডিএস লিখতে পারবো, ডিআর এর জায়গায় আমি ডিএস লিখে দিলাম। আর সিআর, এই যে আমাদের সিআর এর জায়গায় আমি সিকিউ লিখবো, সিআর এর জায়গায় আমি সিকিউ লিখে দিলাম। এখন দেখো আমরা এই যে এএস আর ডিএস এক জায়গায় করি, এএস আর ডিএসকে আমি এক জায়গায় করে দিলাম, এই যে এস ডিএস মিলে এডি হয়ে যাবে। আর এখানে বিকিউ প্লাস সিকিউ, এদেরকে এক জায়গায় করে দিলাম, বিকিউ আর সিকিউ নিয়ে আমাদের বিসি হয়ে যাবে। তাহলে এটা আমাদের দেখো এখান থেকে এই যে এস আর ডিএস এডি, এদের যোগফলটা পাবো এডি। আর এখান থেকে দেখো এই যে বিকিউ আর সিকিউ যোগফলটা বিসি পেয়ে যাব, তাহলে এখানে আমরা লিখতে পারবো বিসি। তো এটা আমরা দেখালাম এবি প্লাস ডিসি সমান সমান, এটা এডি প্লাস বিসি সমান সমান দেখাতে পারলাম। এই প্রমাণটা ছিল, এই প্রমাণটা কয়েকবার প্রয়োগে এসেছে, যেটা প্রমাণটা তোমাদের আমি দেখিয়েছি এর আগের ক্লাসগুলোতে। তো যাই হোক, এই প্রমাণটা কিন্তু আমাদের কাজে লেগে গেল। এবার এটাতে প্রমাণ করলাম। এখন দেখো এই যে এবি আর ডিসি এরা কিন্তু সমান আছে, দেখো এবি ডিসির জায়গায় কিন্তু আমি এবি বলতে পারবো, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এবির সঙ্গে ডিসি সমান হবে, তাই ডিসির জায়গায় এবি বসিয়ে দিলাম। আর এখানে এডি, আর এই যে এডি আর বিসি সমান হবে যেহেতু সামুদ্রিক, তাহলে এখানে বিসির জায়গায় আমি এডি লিখে দিলাম। পাশে এখানে বলে দিব যেহেতু এবিসিডি একটি সামুদ্রিক, এটা পাশে বলে দিব একটি সামুদ্রিক। এই যে দেখো, তাহলে এখানে তোমরা এবি যোগ করে 2ab পাবা, আর এডিডি যোগ করে 2ad পাবা। তাহলে আমাদের 2 কেটে গেল। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এবি সমান সমান এডি। এই যে আমি বলেছিলাম যে প্রথমে আমাদের যে এই যে এবি আর এডি যদি সমান দেখাতে পারি, সামুদ্রিকের একজোড়া সন্দ্রিত বাহু, সামুদ্রিকের একজোড়া সন্দ্রিত বাহু সমান যদি হয়ে যায়, তাহলে সেই সামুদ্রিকটাকে আমরা রম্বস বলতে পারবো। তাহলে এখানে অতএব এই যে এ বি সি ডি একটি রম্বস, এই যে রম্বস বলে দিলাম। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, আমরা লিখে দেবো প্রমাণিত, প্রুফড। দেখো এই প্রমাণটা কিন্তু খুব একটা ভালো প্রমাণ ছিল, একদম সুন্দর একটা প্রমাণ, যেটা মাধ্যমিকে আসার মতো তোমাদের প্রয়োগ আছে, তোমরা দেখে নিবা। ঠিক আছে, কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। পরে আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নগুলো। 12-এর 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। 12-এর 1-এর প্রশ্নটা, প্রথমে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 12-এর 1। আচ্ছা সমীকরণ আমি টুকে নিচ্ছি, দেখো cos থিটা মাইনাস √2 সাইন থিটা সমান সমান √3 সাইন থিটা, এইভাবে একটা সমীকরণ আছে। এই সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে বলেছে এই সমীকরণটা, তাই এটা থেকে এই সমীকরণটা প্রমাণ চলে আসবে। দেখো খুব একটা ভালো প্রমাণ আছে। তো আমরা প্রথমে কি করছি, আমরা এখানে cos থিটার মানটা বের করে নিই। cos থিটা সমান সমান, এটা ডান দিকে নিয়ে গেলে এটা 2 আচ্ছা এটা দেখো √2 সাইন থিটা প্লাস √3 সাইন থিটা। এই যে আমরা এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এখানে সাইন থিটা কমন নিয়ে নেবো, √2 প্লাস √3। এই যে দেখো এটা সাইন থিটা কমন নিয়ে নিলাম। আমরা যদি সাইন থিটার মানটা বের করি, এই যে সাইন থিটা, তাহলে এটা আমাদের দেখো এই যে 1/, আচ্ছা √3টা আগে লিখলাম, √3 প্লাস √2, আর cos থিটার এখানে চলে আসবে।
কস থিটা, সাইন থিটা মান বের করলাম, এটা এর নিচে নেমে যাবে, দেখো আমরা নিচে দিয়েছি। এবার এর হর করণীয় নিরসন করে নেব আমরা। দেখো হর করণীয় নিরসনটা তোমরা জানো, যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে গুণ করে দিবা, একইভাবে উপরে √3 - √2। আর এখানে কিন্তু আমাদের কস থিটা আছে, আমি রেখে দেব উপরে √3 - √2। আর এটা আমাদের a² - b² সূত্র কস থিটা, √3 - √2 আমাদের কস থিটা। আর নিচে দেখো, নিচে এটা a² বলতে এখানে দেখো √3² বলতে এটা 3 হবে, আর √2² এটা 2 হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমাদের 1। আচ্ছা, এখানে এটা আমরা সাইন থিটার মানটা বের করছি, সাইন থিটা সমান সমান কস থিটাটা যদি গুণ করে দিই, এটা √3 কস থিটা -√2 কস থিটা। আর এটা কিন্তু আমাদের 1 হয়ে গেছে, 1টা আর বসালাম না। আচ্ছা, হয়ে গেছে প্রমাণটা। তাহলে দেখো সাইন থিটা, এটাকে আমি বাঁদিকে নিয়ে আসবো, +√2 কস থিটা সমান সমান √3 কস থিটা। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে এসেছে, যে প্রমাণটা করতে বলেছিল, দেখো এই প্রমাণটা করতে বলেছিল, যে প্রমাণটা কিন্তু আমরা নিয়ে এসেছি। এই যে দেখো, আমাদের প্রমাণ হয়ে গেছে। পরের অঙ্কে আমরা চলে আসবো 12-এর 2 নম্বর প্রশ্নে। করাবো 12-এর 2 নম্বর। দেখো এখানে আমাদের আলফা প্লাস বিটা দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বিটার মানটা বের করে নিচ্ছি, 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা দেখো, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাতে হবে। তাহলে বাম পক্ষটা আমি সরলটা করি। আমাদের আছে sec আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা। আচ্ছা, এখানে sec আলফা থাক, সাইন বিটা, বিটার জায়গায় বিটার মানটা বসিয়ে দেব। বিটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা, আর নিচে আছে সাইন আলফা। ওকে, আচ্ছা এখানে sec আলফাকে আমি 1/cos আলফা করে নিলাম। আর সাইন 90 ডিগ্রি মাইনাস, এটাকে থিতা ধরলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, কস থিতা, মানে কস আলফা হয়ে যাবে। আর নিচে আবার সাইন আলফা ছিল, আমি বসিয়ে দিলাম। আচ্ছা উপরে দেখো, আচ্ছা নিচে সাইন আলফা থাক, আর উপরে ভগ্নাংশে যদি যোগ বিয়োগ করি, কস আলফা লসাগু, এটা 1 প্লাস এটা কস স্কোয়ার আলফা হয়ে যাবে, এটা কস কস গুণ হয়ে যাবে। এটাকে আমি দেখো সাজিয়ে লিখলে পরে 1 প্লাস কস স্কোয়ার আলফা, আর কস আলফাটা দেখো সাইন আলফা গুণ হয়ে যাবে পাশাপাশি। তাহলে আমরা সাইন আলফা আর কস আলফা এভাবে কিন্তু লিখতে পারবো। আর এই যে দেখো, এই যে উপরে ভগ্নাংশটা রেখে এটা উল্টে যাবে 1/sin, তাই এর সঙ্গে গুণ হয়ে যাবে কস আলফার সঙ্গে। তাহলে আমাদের দেখো বাম পক্ষের সরলটা আমি এভাবে রাখলাম, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার চলে যাবো আমরা ডান পক্ষে। ডান পক্ষটা আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা আছে, 2 ট্যান বিটা, এই যে দেখো। তা আমরা এটাকেও সরল করব, সরল করে এই জায়গাটায় নিয়ে আসবো। দেখো আচ্ছা, এখানে ট্যান আলফা প্লাস 2 ট্যান যে বিটা, বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা। ট্যান আলফা প্লাস, এটা দেখো 2 ট্যান 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা কট থিতা হয়ে যাবে, কট আলফা। এবার সাইন কষে আমরা ভেঙে নিচ্ছি। আচ্ছা, ট্যান আলফাকে আমরা লিখতে পারবো সাইন আলফা বাই কস আলফা। আর এটাও সাইন কস করবো, তো কট হবে কস সাইন, তাহলে 2 কস আলফা বাই সাইন আলফা। দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করে নিই আমি, তাহলে আমাদের কস আলফা সাইন আলফা লসাগু, কস কস মিলে গেল, সাইন এদিকে সাইন, তাহলে সাইন স্কোয়ার আলফা পেয়ে যাবা। আবার সাইন সাইন মিলে গেল, তো কস আলফা 2 কস, তাহলে 2 কস স্কোয়ার আলফা হয়ে যাবে গুণ হয়ে। এখানে একটু সাজাই আমি, দেখো সাইন স্কোয়ার আলফা 2 কস স্কোয়ার আলফাকে লিখবো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাই না? এটা ভেঙে নিলাম। আর এখানে আগে সাইন আলফা লিখি,
তারপর কস আলফা। দেখো এর মানটা কিন্তু 1 আমরা জানি, তাহলে আমি সাইন আলফা প্লাস কস আলফা 1 লিখে দিব। আর এদিকে তো আমাদের কস স্কোয়ার আলফা আছে, বসিয়ে দিলাম। আর নিচে আছে সাইন আলফা কস আলফা। দেখো যেটা আমাদের দরকার ছিল এই জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখিয়ে দিয়েছি। তাহলে অতএব দিয়ে আমি শুধু লিখে দিব এখানে যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু প্রমাণটা দেখিয়ে দিলাম, আমাদের প্রমাণিত। এরপরে দেখো 12-3 প্রশ্নটা, এটা কিন্তু বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো 13 দাগের প্রশ্নগুলো। 13-এর 1 নম্বরটা চলো করাই আমরা। দেখো 13-এর 1 নম্বর প্রশ্নটা দেখে নেব কি বলছে। 13-এর 1 নম্বর এখানে বলছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে। ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত হবে। দেখো মানে এখানে একটা ছোট স্তম্ভ একটা বড় স্তম্ভ আছে। তাহলে আমি এখানে দেখো আমি দুটো স্তম্ভ তৈরি করে নিচ্ছি। এই যে ধরো আমাদের একটি ছোট স্তম্ভ, আমাদের ভূমি, আর একটি বড় স্তম্ভ, এ বি, ছোট স্তম্ভের নাম দিলাম, আর একটা সিডি নাম দিয়ে দিলাম। কি বলেছে দেখো তো। আচ্ছা ছোট স্তম্ভের উচ্চতা দেখো 1 থেকে আমি এটা এক্স নিয়ে নিলাম, আর 3 থেকে বড় স্তম্ভ 3x ধরে নিলাম। অনুপাত থেকে আমরা ধরে নিলাম দুটি স্তম্ভের উচ্চতা পেয়ে গেলাম। বলছে ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে, যে ক্ষুদ্রতর স্তম্ভের পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ, এখান থেকে বড় স্তম্ভের চূড়ার উন্নতি কোণটা এখানে হবে, যেটা আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। তারপর বলেছে বৃহত্তর স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার যে উন্নতি কোণটা কত হবে, সেই কোণটা কিন্তু বের করতে বলেছে, যেটাকে আমি থিতা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে যে কোণটা ধরলাম এডিবি, এই কোণটাকে আমি থিতা নিলাম। তো দেখো এই কোণটা বেরিয়ে আসবে খুব সহজেই। দেখো প্রথমে আমি এবিডি, এই যে এবিডি ত্রিভুজ নিচ্ছি, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এবি। আচ্ছা এখানে সমকোণী ত্রিভুজ প্রথমে আমি বিসিডিটা নিই। চলো এই ত্রিভুজটা একটু বাদ দিলাম। ত্রিভুজ বিসিডি, যে এই মানটা দেওয়া আছে, তো তাহলে এই ত্রিভুজটা আগে কাজ করে নিই আমরা, পরে তারপর ওই ত্রিভুজটা নেব। তাহলে বিসিডি, এই ত্রিভুজের কোণ ডিবিসি, এই কোণটা আছে 60 ডিগ্রি এর সাপেক্ষে। এই কোণের সাপেক্ষে আমরা দেখো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের সিডি আর ভূমি বিডি। আমরা লম্ব বাই ভূমি করব। লম্ব বাই ভূমির ট্যান হবে, ট্যান 60 ডিগ্রি। আচ্ছা সিডির মান আমরা জানি 3x, আর বিডিটা থাক, এখান থেকে বিডি বের করে নেব আমরা। ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3। তো আমরা এখান থেকে বিডির মানটা যদি বের করি, তাহলে বিডি কত হবে, দেখো বিডিটা পেয়ে যাবা। আচ্ছা এখানে বর্গমূল করে নিলাম প্রথমে। দেখো তাহলে √3 বিডি, এই যে √3 বিডি, আর এদিকে 3x, তাহলে বিডি সমান সমান পেয়ে যাবা 3x বাই √3। দেখো বিডির মানটা বের করলাম। এবার সমকোণী ত্রিভুজ, এবার নেব এই ত্রিভুজটা, মানে সমকোণী ত্রিভুজ এবিডি, এর এটা মানে ডি আছে, ডি, এবিডি এর কোন কোণের সাপেক্ষে, কোণ এডিবি, এই যে থিতা কোণ ধরেছি, থিতা কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে আমরা এখানেও আমরা দেখো এই কোণের সাপেক্ষে লম্ব এবি হবে, ভূমি বিডি। তা আমরা লম্ব বাই ভূমি দেখাবো, লম্ব বাই বিডি, এবি বাই বিডি, এটা হবে ট্যান থিতা। লম্ব বাই ভূমি ট্যান হয়। আচ্ছা এবির মান কিন্তু এখানে এক্স আছে, দেখো তাহলে এবির জায়গায় এক্স, আর বিডির মানটা বের করলাম, এই যে 3x বাই √3। আর এদিকে আমাদের আছে ট্যান থিতা। আচ্ছা এখানে যদি সরল করে নিই, দেখো এক্সটা কিন্তু উপরে ছিল, আর এটা উল্টে যাবে, √3 বাই 3x হয়ে যাবে না, আর উপরেটা রেখে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিলাম, এদিকে ট্যান থিতা। আচ্ছা এক্স কেটে দিলাম। আর এখানে দেখো আমি √3/3, তো তাহলে এটাকে আমি √3 দিয়ে 19 গুণ করে দিলাম, √3 দিয়ে 19 গুণ করলাম।
তার উপরে আমাদের দেখো 3 হয়ে যাবে, আর নিচে 3√3, এটা 3 কেটে যাবে। এদিকে আমাদের আছে tan থিটা। আচ্ছা, এখানে দেখো তো এদিকে 1/√3 রয়ে গেল, এদিকে আমাদের tan থিটা। 1/√3 কে আমরা লিখতে পারবো tan 30°, এটা tan থিটা। আর ওই দিকে tan ভ্যানিশ করে দেখো থিটার মানটা আমরা পেয়ে যাবো কত, 30°। এই যে আমাদের অ্যান্সারটা, যে আমাদের যে বলেছিল এখানে বৃহত্তর স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের যে চূড়ার যে উন্নতি কোণটা আমরা পেয়ে গেলাম কত, 30°। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা 13 দাগের 2 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো কি বলছে এখানে প্রশ্নটা, 450 মিটার চওড়া কোনো নদীর ধার থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 60° কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90° কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে, সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে, যেখানে √3 মানটা কিন্তু আবার দেওয়া আছে। আচ্ছা, তো চলো, ভালো একটা প্রশ্ন আছে। তো আমরা এখানে দেখো, আমরা এটা করে দেখাবো তোমাদের। এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করিয়েছি, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তোমরা অঙ্কটা দেখেছো। তো চলো আবার করাই আমি অঙ্কটা, যেহেতু এটা ভালো অঙ্ক। তাহলে আমি দেখো একটা নদীর চওড়া যেটা আমি দেখাবো, এই যে আমাদের নদী, ধরো নদীর চওড়াটা আমি এখানে এভাবে দেখিয়ে দিলাম, যে এপি নিলাম। ধরো এপি হচ্ছে আমাদের নদীর চওড়া। তাহলে এপিটা আমাদের নদীটির চওড়া কতটা বলেছে, 450 মিটার। ওকে, এতটা বলেছে নদীর চওড়া। এবার এখান থেকে দেখো, এই জায়গা থেকে দুটি নৌকা দুই দিকে যাচ্ছে, একটা এই দিকে ধরে একটা এই দিকে যাচ্ছে। বলে দিয়েছি দুটি আলাদা অভিমুখে রওনা দিল। তাহলে এইদিকে একটি নৌকা, প্রথম নৌকাটি ধরে এভাবে আসছে, এই যেভাবে। তাহলে এভাবে যে আসছে দেখো, সেটা হচ্ছে দেখো প্রথম নৌকাটি যদি এপারের সঙ্গে 60° কোণ করে, যেখানে 60° কোণ করে আছে এই জায়গায়। আর দেখো এবার দ্বিতীয় নৌকাটি আবার এখান থেকে রওনা দিচ্ছে এইদিকে। এবার বলেছে দেখো দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে, এই যে গতিপথটা আছে প্রথম নৌকার, এর গতিপথের সঙ্গে 90° কোণ করে চলে, এবার এখানে 90° কোণ তৈরি করবে। দেখো আমি জিনিসটা বলি, এভাবে যে চলছে নৌকাটি, মানে এই যে কোণটা তৈরি করেছে প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90° কোণ করেছে, মানে এটা 90° কোণ আছে। এটা যদি আমি দেখো এটা বি নাম দিয়ে দিই, এবিটা হচ্ছে প্রথম নৌকার গতিপথ, ঠিক আছে। তাহলে এবির সঙ্গে এই যে দ্বিতীয় নৌকাটি চলছে, এখানে সি বিন্দুতে এসেছি। তাহলে এই যে এখানে তোমাদের বলবো যে এই কোণটা, মানে এই যে সিএটা এবির উপর লম্ব আছে, মানে বিএসি কোণটা আমাদের 90°। প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90° কোণ করে দ্বিতীয় নৌকাটি এভাবে করে আসছে। তাহলে এই কোণটিতে আমরা পেয়ে যাবো এখন, কারণ দেখো এই যে এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 90°, 60°, তাহলে এই কোণটা কত হবে, 30° হবে। এরা দুজনে মিলে 90° হতে হবে। তাহলে দেখো আমরা এই কোণটা 30° পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা বের করতে বলেছে, এই যে নৌকা দুটির মধ্যে দূরত্ব, এই যে বি বিন্দু সি বিন্দু, মানে বিসি বের করতে বলেছে এখানে। আমাদের এখানে বিসি বের করতে হবে, এই তো আমাদের প্রশ্নটা। আর এপি তো দেওয়াই আছে, এই যে এপিটা আমাদের 450 মিটার দেওয়া আছে। তার প্রথমে দেখো এটা 90°, এটা 90°। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা একবারে বিপি বের করে নেব, মানে এবি বের করে নেব, এবি বের করব, ঠিক আছে। আর এসি বের করে নেব, যেহেতু সমকোণী ত্রিভুজের 3টি বাহু, এবি বাহু, এসি বাহু, বিসি বাহু। তাহলে এবি বের করব এই ত্রিভুজ থেকে, আর এই ত্রিভুজ থেকে এসি বের করব। তাই চলো আমরা প্রথমে এই ত্রিভুজটা নিই। তো আমরা এখন লিখব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখো এবিপি নিলাম, এবিপি এর এই কোণটার সাপেক্ষে, মানে কোণ এবিপি সমান সমান 60° কোণের সাপেক্ষে, এর সাপেক্ষে আমরা এখানে নিব দেখো আমরা নেব লম্ব। দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তা লম্ব বাই অতিভুজ আমরা করছি, এই যে লম্ব বাই অতিভুজ। অতিভুজ কিন্তু আমাদের এখানে এবি, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ, এই যে এবিটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ হয় সাইন 60°, 60° কোণের সাপেক্ষে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এপির মান আমরা পেয়েছি 450 মিটার, আর এবিটা আমরা বের করব। আর সাইন 60° হচ্ছে √3/2।
তাহলে এখান থেকে এ বিটা দেখো কত বের হচ্ছে আমাদের, বর্গগুণ করে নিই √3ab, আর এটা বর্গগুণ করো 450 দিয়ে গুণ করে তোমরা 900 পেয়ে যাবা। তাহলে ab সমান সমান আমরা পেয়ে যাব 900/√3। দেখো এবির মানটা বের করলাম। আচ্ছা, এবার এই ত্রিভুজ নিয়ে নেব, আমরা লিখবো আবার সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ আমরা নিব এখন এপিসি এর কোণ, এই কোণের সাপেক্ষে নিব এখন। কোণ এসিপি সমান সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো এখানেও আমরা দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব হবে এপিটা। তারপরে এখানে লম্ব বাই অতিভুজ এখানেও দেখাবো, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এপি, অতিভুজ এসি। তাহলে এখানে আমাদের সাইন চলে আসবে, লম্ব বাই অতিভুজ সাইন হয়, সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এপি তো আমাদের 450 মিটার, আর এসি এখান থেকে আমরা বের করব। সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে দেখো তো এসির মানটা আমরা পেয়ে যাচ্ছি একবারে 450, 2 গুণ করে এটা 900। তাহলে এসি কিন্তু আমরা 900 পেয়ে গেলাম। দেখো এবি এসি পেয়ে গেছি। এখন আমরা দেখো বিসিতে পেয়ে যাব। এবিসিটা আমাদের সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে আমাদের বিএসি এই কোণ 90 ডিগ্রি আছে। তাহলে এখানে সমকোণী আবার লিখছি আমি, দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই অতিভুজ স্কয়ার। অতিভুজ কিন্তু দেখো বিসি বাহুটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে অতিভুজ বলতে বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখানে বিসি স্কয়ার মানটা চলো আমরা বের করে নিই। এবি দেখো, এবির মান আমরা জানি 900/√3, 900/√3 তার হোল স্কয়ার। আর এসি হচ্ছে আমাদের 900 তার হোল স্কয়ার। 900 এর বর্গমূল 9 81, এখানে 4টা শূন্য হবে, আর √3 কে এটাকে আমরা 3 করতে পারবো। আর এখানেও 81, 4টা শূন্য হবে, 4টা শূন্য। দেখো 9 এর বর্গ 81, আর দুটো শূন্য থাকলে ডবল শূন্য করে নেবা, 4টা শূন্য করে নেবা, এভাবে বর্গটা ভেঙে নিতে পারবা। 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে 3 দিয়ে কাটাকাটি করলে পরে এখানে তোমরা 27 পাবা। 81কে 3 দিয়ে ভাগ করে 27 পাবা, 4টা শূন্য তো বসে যাবে এখানে। তাহলে আমাদের এখানে রয়ে গেল 27, 4টা শূন্য, আর এদিকে আমাদের রয়ে গেল 81, 4টা শূন্য। আচ্ছা, এটা আমাদের কি হবে এখন, এটা যোগ হয়ে যাবে, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 108 আর 4টা শূন্য। 81 আর 87 যোগ করে 108, এই যে আমাদের 4টা শূন্য। দেখো এটা তো আমাদের ছিল বিসি স্কয়ার। এবার আমরা বের করে নেবো এখান থেকে বিসির মানটা, এটা √ওভার হয়ে যাবে। দেখো √ওভার 108, 4টা শূন্য। তো এটাকে আমরা ভেঙে লিখছি, 108কে আমরা লিখছি দেখো এই যে 12 নং 108, আর এদিকে 100 × 100। দেখো 100 × 100 করলে এটা 10,000 হবে, 4টা শূন্য পেয়ে যাবা। তো এই সংখ্যাটাকে এভাবে ভেঙে নিলাম আমরা। এরপরে দেখো এখানে আমরা আর একটু ভেঙে নিই আমরা, এই যে 4টাকে 4 × 3 × 9 × 100 গুণিত 100। চলো এইভাবে আরও ভাঙলাম, কিন্তু আমরা বিসির মান বের করছি। তাহলে 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, আর এই যে 100 দুটো আছে, দুটো 100-এর জন্য একটা 100, কিন্তু এখানে 3 কিন্তু বেঁচে আছে, √3 কিন্তু রয়ে যাবে। এবার আমরা গুণ করে নেব। এই জায়গাটা যদি আমরা গুণ করে নিই, তাহলে আমরা দেখো বিসি সমান সমান কত পাবো, 2 × 3 = 6, আর এদিকে 100, তাহলে হয়ে যাবে কত 600√3। দেখো 600√3 মান দেওয়া আছে, √3 মান না বসালেও হবে। তাহলে আমাদের যে বলেছিল নৌকা দুটির মধ্যে দূরত্ব, সেটা হবে এত মিটার, 600√3 মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নৌকা দুটির মধ্যে যে দূরত্ব, এই যে বিসি, এই যে দুটি নৌকা দুই জায়গায় ছিল না, নৌকা দুটির মধ্যে যে দূরত্ব সেটা বিসি, সেই নৌকা দ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা 600√3 মিটার। এটা কিন্তু অ্যান্সার। খুব একটা ভালো অঙ্ক ছিল। এই অঙ্কটা কিন্তু দুবার করা হয়ে গেল, আগের ক্লাসে আমি করেছি। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তোমরা নিশ্চয়ই বুঝেছো, এই অঙ্কটা কিন্তু হয়েছে আমাদের।
পরে আমরা চলে আসবো 14 দাগের অঙ্কগুলো। দেখো 14 1 নম্বর অঙ্কটা। আচ্ছা, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন যথাক্রমে ভি, মানে গোলকের আয়তন ভি আর চোঙের আয়তন ইউ বলে দিয়েছি। যদি চোঙের উচ্চতা এইচ হয় তবে দেখা হয় যে এইচ কিউব সমান সমান 16 ইউ কিউব বাই 9 পাই ভি কিউব। আচ্ছা, এখানে ভি কিউব বলেছে, এটা কিন্তু ভি কিউব হবে না, তোমাদের বলে রাখি এখানে কিন্তু ভি স্কোয়ার হবে, তারপর প্রমাণটা মিলবে। চলো স্কোয়ার ধরে আমরা করব। তো এখানে গোলকের আয়তন যেটা ভি বলেছে, গোলকের আয়তন ভি, গোলকের ব্যাসার্ধ আমি আর ধরে নেব। তো গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, এখানে গোলকের ব্যাসার্ধ আর। আর চোঙের আয়তন, চোঙের আয়তন এখানে ইউ বলেছি। দেখো চোঙের আয়তনের সূত্র, চোঙের আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে পাই আর স্কোয়ার। এখানে চোঙ এবং গোলকের ব্যাসার্ধ কিন্তু একই ব্যাসার্ধ বলেছি, তো যেন আমরা আটটাই নিব চোঙের ব্যাসার্ধ। আর উচ্চতা, উচ্চতা এইচ, পাই আর স্কোয়ার এইচ চোঙের আয়তন, আর উচ্চতা কিন্তু এইচ বলে দিয়েছে। দেখো আমরা তো গোলকের আয়তন পেয়ে গেলাম, চোঙের আয়তন পেয়ে গেলাম, তাহলে ভি এর মান ইউ এর মান পেয়ে গেছি। এবার আমরা দেখো আমরা এখানে ডান পক্ষটা প্রথমে নিয়ে নেব, রাইট হ্যান্ড সাইড। দেখো ডান পক্ষ আমাদের যেটা আছে, ডান পক্ষ আছে 16 ইউ কিউব আছে, আর এখানে 9 পাই ভি কিউব ছিল না, ভি কিউব হবে না, ভি স্কোয়ার হবে। দেখো এটা নিয়ে আমাদের কিন্তু প্রমাণটা আসবে। তা আমরা মান বসিয়ে দেবো। দেখো 16 ইউর জায়গায় ইউর মানটা বসাই, ইউর মানটা আছে আমাদের, দেখো পাই দিয়ে আছে, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ তার কিউব, আর নিচে 9 পাই গুণিত ভি, ভি এর মানটা আছে 4/3 পাই আর কিউব, আর স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে আমরা একটু ভেঙে নিব এটাকে। দেখো আমরা লিখব 16 গুণিত, দেখো পায়ের কিউব করলাম, এই যে পায়ের কিউব, আর এখানে আর স্কোয়ার আর কিউব আছে, এখানে r⁶ হয়ে যাবে, আর এখানে এইচ এর কিউব বসাতে পারবো, কিউবটা আমরা ভেঙে নিলাম। আর নিচে, আচ্ছা নিচে 9 পাই গুণিত, যেটা 4-এর স্কোয়ার হয়ে যাবে, এটা 3-এর স্কোয়ার হবে, আর এখানে পায়ের, দেখো পায়ের স্কোয়ার পাবা, আর এখানে আর কিউব আর স্কোয়ার আছে, তা দেখো পাওয়ারগুলো কিন্তু গুণ হয়ে যাবে, 3 দিয়ে 6, r⁶ হয়ে যাবে আমাদের। ওকে, এবার এখানে কাটাকাটি করে দেখো আমাদের আনতে হবে এইচ কিউব, আনতে হবে এইচ কিউব, কিন্তু চলে আসবে এখানে। দেখো এই যে আমাদের একটা পাই স্কোয়ার আছে, এখানে একটা পাই, তাহলে এখানে পাই স্কোয়ার, তো পাই কিউব, আর এই পাই কিউব কেটে গেল, 4-এর স্কোয়ার 16 পাবা, 4-এর স্কোয়ার 16, আর এদিকে আমাদের 16 কেটে গেল, 3-এর স্কোয়ার 9, যে 9 আর 9 এদিকে, এই যে এখানে যেটা কেটে যাচ্ছে, r⁶ এর সঙ্গে এটা কেটে দাও, সব কেটে গেছে। দেখো আমাদের শুধু রয়ে গেছে এইচ কিউব। দেখো এটা আমাদের কিন্তু বাম পক্ষ ছিল, লেফট হ্যান্ড সাইড, যেটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, আমরা লিখে দেবো প্রমাণিত। চলো এরপরে আমরা চলে আসবো 14 দাগের 2 নম্বর অঙ্কটা। 14 2 নম্বর কি বলছে প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে তখন এত বর্গ মিটার কাপড় লাগে, তাঁবুটির ভূমিতলের পরিধি যদি এত মিটার হয়, তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে শঙ্কু আকৃতির একটি তাঁবু আছে, এই যে আমি একটা শঙ্কুর ছবি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। শঙ্কুর ভূমি বৃত্তাকার হয়, ভূমিটা এভাবে করে, শঙ্কুর ভূমির ব্যাস, এটা শঙ্কুর লম্বা উচ্চতা, এটা ভূমির কেন্দ্রবিন্দু, এটা ই, এটা বি নাম দিলাম। আচ্ছা এখানে ব্যাসার্ধ, যেটা আমি শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ও, এটা আর ধরলাম, শঙ্কুর লম্বা উচ্চতা ও বি, যেটা এইচ, আর শঙ্কুর তির্যক উচ্চতা এ বি, এটাকে আমি এল ধরে নিলাম। ওকে, আর এটা আমাদের দেখো এ ও বি, এটা সমকোণী ত্রিভুজ। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে, এই তাঁবুর ভূমির, এই যে ভূমিটা আছে বৃত্তাকার, তার পরিধি দেওয়া আছে, তাহলে যে বৃত্তের পরিধির সূত্র, তার ব্যাসার্ধ আর ধরেছি 2 পাই আর, তাহলে সেই তাঁবুটির ভূমির পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর বৃত্তের পরিধি সেটা। আর এই পরিধির মান দেওয়া আছে কত, 37.5/7 দেওয়া আছে। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা ভাঙাও, 37 আর 7 গুণ করে নাও, তাহলে এই যে দেখো 37 আর 7 গুণ করবা,
37 সাথে যদি গুণ করো এটা পেয়ে যাবা 259, ঠিক আছে। আর এখানে 5টা কিন্তু আবার যোগ করতে হবে, দেখো 5টা যোগ করে নিবা, এভাবে যোগ করে তোমরা পেয়ে যাবা 264 পাবা। আচ্ছা মানটা একটু ভালো করে লিখি আমি, 264 পেয়ে যাবা যোগ করে। তাহলে 264 উপরে বসাবা, 60টা আবার নিচে বসবে, এভাবে পূর্ণ সংখ্যা ভাঙাতে হয়। আচ্ছা এখানে 2 পায়ের মান 22/7 ইন্টু আর সমান সমান এটা 7 কেটে দাও, আর দিয়ে এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে, 2 একে 2, 2 3 6, 2 দিয়ে 4। তাহলে আমাদের রয়ে গেল এখানে 22 গুণিত আর সমান সমান 132। চলো 11 দিয়ে 22, আর এখানে 11 কে 11, 11 দিয়ে 22, 2 6 12। তাহলে কিন্তু আমরা দেখো আর এর মানটা পেয়ে গেলাম 6। আমাদের এখানে তাঁবুটির ব্যাসার্ধ বের করতে বলেছিল, ব্যাসার্ধ কত পেলাম 6 মিটার, এটা এখানে মিটার এম দিয়ে লিখে দিলাম, 6 মিটার, এটা আমাদের একটা অ্যান্সার। আমাদের একটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো, দেখো তির্যক উচ্চতা বেরিয়ে আসবে। এখানে সেই শঙ্কু আকৃতির তাঁবুর দেখো এখানে কতটা কাপড় লাগবে, এই যে কাপড় যে লাগবে কতটা সেটা কিন্তু বলে দিয়েছে। কাপড় লাগবে বলতে এই যে বক্রতলটা, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এখানে। তো আমাদের এখানে জানতে হবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে। এল বলতে তির্যক উচ্চতা, এই যে আমরা এখানে বুঝিয়েছিলাম। তো এটাই সমান সমান দেওয়া আছে কত 188 পূর্ণ 4/7 দেওয়া আছে। তো পায়ের মান 22/7, আর তো পেলাম 6, আর এখান থেকে তির্যক উচ্চতা এলটা কিন্তু বেরিয়ে আসবে। এটা পূর্ণ সংখ্যা ভাঙাবো, 188 সাথে গুণ করবা, এটা যদি গুণ করা হয় এটা পেয়ে যাবা 1316 পেয়ে যাবা। আর এর সঙ্গে যোগ হবে 4টা, এটা যোগ করে তোমরা 1320 পেয়ে যাবা। আমাদের 1320 উপরে বসবে আর নিচে কিন্তু 7, এই 7 7 কেটে দাও। তাহলে এখানে দেখো এই যে 11 2 22, এখানে 11 কে 11, 11 দিয়ে 22, শূন্যটা বসে যাবে, 2 6 12, শূন্যটা বসে যাবে, আর 6 7 গুণ করে এটা 10। মানে আমরা এখানে এল এর মানটা পেয়ে যাচ্ছি, দেখো 10 বেঁচেছে, এদিকে 10 মিটার তির্যক উচ্চতা শঙ্কুর। তাহলে এটাও আমাদের একটা অ্যান্সার, যেটা আমাদের বের করতে বলেছিল। দুটো অ্যান্সার আমাদের বের হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা দেখো যে 14 দাগে 2 এরকম করে তোমরা সহজভাবে করে নিতে পারবা। পরে আমরা চলে আসবো, দেখো পরের পেজে 412 পেজে দেখো 14 3 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা করাবো আমরা। চলো 14 দাগের 3 অঙ্কটা দেখো কি বলছে, আমরা দেখে নিব। 14 3 নম্বর, এখানে বলছে একটি সমকোণী চৌপলের মাত্রার অনুপাত দেওয়া আছে 4:2:1 এবং চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল 112 বর্গ সেমি। ওই সমকোণী চৌপলের সমান আয়তনের একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা সমকোণী চৌপল বলতে আয়তঘন, আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তো দেখো, তো আমরা দৈর্ঘ্য, সেই আয়তঘনকের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো অনুপাত থেকে, এই যে 4 থেকে 4x ধরে নিলাম, প্রস্থটা 2 থেকে আমি 2x ধরে নিব, আর উচ্চতা 1 আছে তো আমি x ধরে নিলাম। তাই আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, তো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে, 2 ইন্টু এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে প্রস্থ হচ্ছে আমাদের 2x, এই যে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, এবার প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এই যে দেখো এই হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই সমগ্রতলের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে সমান সমান 112। 2 দিয়ে এটা কাটাকাটি যদি করো, তো এখানে 2 5 10, 2 12, এখানে 4 দিয়ে 8, 8s স্কোয়ার প্লাস এটা 2s স্কোয়ার প্লাস, এটা এখানে 4s স্কোয়ার পেয়ে যাবো, এদিকে 56। আচ্ছা এখানে এটা যদি যোগ করো, দেখো 8 4 12 2 14, এটা 14s স্কোয়ার হয়ে যাবে, এদিকে আমাদের 56। দেখো 14 4 56 তোমরা পাবা। তাহলে s স্কোয়ার সমান সমান রয়ে গেল 4। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব 4 এর বর্গমূল 2, ঠিক আছে।
এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এখানে এক্সটাও কিন্তু আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে কাজে লাগবে, তাই তো? তার জন্য আমাদের এক্সের মানটা ধনাত্মক হবে। এবার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, দৈর্ঘ্য ছিল 4x, 4 ইন্টু 2, যেটা পাবো আমরা 8। প্রস্থ পেয়ে যাব, প্রস্থ ছিল 2x, 2 ইন্টু 2, তো এটা হয়ে যাবে আমাদের কত, 4 হয়ে যাবে। আর উচ্চতা হয়ে যাবে আমাদের, এই যে এক্সের মানটা 2, যে 2 হয়ে যাবে। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি। এখন দেখো আমাদের কি বের করতে হবে, মানে এখানে যেটা বলেছে, ওই সমকোণী চৌপলের সমান আয়তনের একটি ঘনক, মানে ঘনকের আয়তন আর এই সমকোণী চৌপলের আয়তন সমান। তো আমরা এই সমকোণী চৌপল বা আয়তঘনকের আয়তনটা বের করে নেব। তো দেখো আয়তঘনকের আয়তনের সূত্র, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? এই আয়তনের সঙ্গে সমান হবে ঘনকের আয়তন। ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে, তা ঘনকের আয়তনের সূত্র হবে এ কিউ। দেখো এ কিউ সমান সমান এটা প্রশ্ন বলে দিয়েছে, সমকোণী চৌপলের আয়তন আর ঘনকের আয়তন সমান। তো এখানে এ কিউবের মানটা আমরা বের করব। দেখো এখানে এ কিউব কত বের হবে, দেখো 8 4 32, 32 দিয়ে 64 হয়ে যাবে, তাই তো? তো 64, এটা আমাদের 64 দাঁড়াচ্ছে, 64 এটা এ কিউব। তাহলে এ কিউব 64কে তোমরা 4 কিউব করতে পারবা। দেখো পাওয়ার সমান হয়ে যেতে এর মানটা তোমরা 4 বলতে পারবা। এই যে পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান, সূচকের নিয়মে। তো এর মানটা 4 পেয়ে গেলাম। দেখো আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেছি 4, আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, 6 ইন্টু ধারের স্কোয়ার। তাহলে 6 ইন্টু ধার বলতে আমরা 4 পেয়েছি, 4-এর স্কোয়ার, 6 ইন্টু 4-এর স্কোয়ার বলতে 16, আর 16 6-এ তোমরা এটা পেয়ে যাবা 96 পেয়ে যাবা। 16 6 96 বর্গ সেমি, এককটা সেমিতে ছিল, এই দেখো 96 বর্গ সেমি। ওকে, তাহলে এই ছিল আমাদের 14 দাগের 3 নম্বর অঙ্কটা, যেটা দেখো সহজভাবে তোমাদের করিয়ে দিয়েছি। এরপরে আমরা চলে আসবো 15 দাগের অঙ্কগুলো। দেখো 15-এর 1 নম্বরটা কি বলেছে, নিচে তালিকা থেকে দ্বারকা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। দেখো এখানে 52 জন ছাত্র সংখ্যা আছে, দেখো 52 জন টোটাল হবে। আর তাদের কিন্তু এখানে দেখো গড় যে নম্বরটা বের করতে বলেছে, দুটো নিয়মে, একটা প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে বলেছে, আর কল্পিত গড় পদ্ধতিতেও বের করতে বলেছে। এই অঙ্কটা তোমাদের দেখো বইয়ের অঙ্ক, বই থেকে বুঝিয়ে দিব তোমাদের। পেজ নাম্বার 339 পেজে দেখো যে আমাদের প্রয়োগ 13 নম্বর যে প্রয়োগটা আছে, একদম এই অঙ্কটা এখানে তুলে দিয়েছে, একদম দেখো একই প্রশ্নটা পড়ো। তো এখানে কিভাবে করেছে দেখো অ্যান্সারটা। তো প্রথমে তো আমাদের পরিসংখ্যান বিভাজন ছক এভাবে তৈরি করে নিতে হবে, যেটা নম্বরগুলো দেখো দেওয়া আছে xi, আর ছাত্রের সংখ্যাগুলো fi, আর xi fi আমরা বের করে নেব, এই যে এদের গুণ করে করে আমরা বের করে নেব। ওকে, তারপরে দেখো আমাদের যেহেতু এখানে কল্পিত গড় পদ্ধতি বের করতে বলেছি, তার কল্পিত গড়ের জন্য আমাদের একটা ডিআই বের করতে হবে। ডিআই বলতে দেখো এই যে xi থেকে এটা বিয়োগ, এ বলতে লক্ষ্য করো এখানে এ কাকে ধরা হয়েছে, এ হচ্ছে 40 বলতে দেখো যেটা নম্বরগুলো ছিল না, সেই নম্বরগুলোর মধ্যে যে এখানে দেখবা মধ্যম মান কটা আছে, 1 2 3 4 5 6 7, তার মধ্যে কিন্তু 40টা আছে না, ঠিক আছে? তাহলে এই 40টাকে এখানে কল্পিত গড়, যেটাকে এ ধরা হবে, দেখো এখানে লিখে দিয়েছে, এটা এ সমান সমান 40। তাই ডিআই থেকে, মানে এই যে এই মানগুলো থেকে আমরা 40 বিয়োগ করব, ডিআই থেকে এ বিয়োগ করব, মানে ডিআই ধরো প্রথমটা হচ্ছে 30, তাই 30 থেকে 40 বিয়োগ হবে, 30 থেকে 40 বিয়োগ করে 10, -10 পাবা। তা দেখো 30 থেকে 40 বিয়োগ করে -10, আবার এই 33 থেকে 40 বিয়োগ হবে, দেখো 33 থেকে 40 বিয়োগ করে -7 পাবা, 35 থেকে 40 বিয়োগ করে -5 পাবা, 40 থেকে 40-এ বিয়োগ হবে, এখানে 0 হয়ে গেছে, 43 থেকে 40 বিয়োগ করে 3, 45 থেকে 40 বিয়োগ করে 5, আর 48 থেকে 40 বিয়োগ করে 8। দেখো এভাবে কিন্তু ডিআইটা তৈরি করেছে, বাস ডিআইটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এফআই ডিআই বের করবো, এটা কিন্তু কল্পিত গড়ের জন্য আমাদের। দেখো এফআই ডিআই বলতে দেখো আমাদের তো এফআই জানাই আছে আর ডিআই বের করেছি, তাহলে এফআই আর ডিআই গুণ করে দেখো এই মানগুলো পাওয়া গেছে। তা আমাদের সামেশন এফআই বের করব, সামেশন এফআই এক্সআই বের করব, এটা প্রত্যক্ষ পদ্ধতি গড় পাওয়ার জন্য সামেশন এফআই বের করব। আর সামেশন এফআই এক্সআই পেয়ে গেছি, সামেশন এফআই ডিআই মানে এদের যোগফলটা, মানে এদের যোগ করে যে সামেশন যেটা বলা হয়, সামেশন মানে সবগুলো সংখ্যার যোগফল, এটা -66 এসেছে। প্রত্যক্ষ পদ্ধতির যে সূত্র তোমরা জানো, সামেশন এফআই এক্সআই, এখানে লিখে নিই, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এই মানটা দিয়ে এটাকে ভাগ করেছে। দেখো তো এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ গড় পদ্ধতি, যে নিয়মটা কিন্তু আমি কয়েকবার তোমাদের
করিয়েছি ক্লাসে, পরশু টেস্ট পেপার থেকে হয়েছে আগের ক্লাসগুলোতে। তো দেখো মানটা কিন্তু এটা হয়েছে ভাগ করে প্রায় দিয়ে এখানে লিখেছে। প্রায় দিয়ে বলতে ভাগটা 14 থাকবে, আসন্ন মানে নেওয়া হয়েছে। আর কল্পিত গড় পদ্ধতি যে সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ডিআই, এই যে সামেশন এফ আই ডিআই বাই এফ আই, এর মান তো 40, এর মানগুলো দেখো বসানো হয়েছে। এর মানগুলো বসিয়ে তারপর এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেছে, এটা ভাগ করবা, ভাগ করে এটা পেয়ে যাবা, প্রায় দিয়ে হবে, যদি ভাগটা 14 থাকবে বলে প্রায়, এটা বিয়োগ করে এটা পেয়ে যাবা। দেখো একদম খুব সুন্দরভাবে এখানে করে দিয়েছে, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম আমি। এরপরে চলে এসো আমাদের 2 নম্বরটা। দেখো পরিসংখ্যান বিভাজন তত্ত্বের মধ্যমা নির্ণয়। দেখো মধ্যমা নির্ণয়, এই যে অঙ্কটা একদম আগের সেটে করালাম। আগের সেট বলতে যে পাঠ্য ক্লাসটা দিলাম তোমাদের, দেখো এই যে 408 পেজে দেখো যে আমাদের 15-এর যে মধ্যমা নির্ণয় যে অঙ্কটা আছে, দেখো একদম এই অঙ্কটা এখানে তুলে দিয়েছে, একদম হুবহু একই অঙ্ক। লক্ষ্য করো, দুটো অঙ্ক যদি আমি পাশাপাশি তোমাদের দেখাই, দাঁড়া, এই যে দেখো একদম একই অঙ্ক যে আগের ক্লাসটা দিলাম, এটা আগের ক্লাসের এই যে 3 নম্বর অঙ্কটা আর এখানে 2 নম্বর অঙ্কটা, একদম দুটো অঙ্ক হুবহু। তো পার্ট 2 ক্লাসে তোমাদের আগের ক্লাসটা দিলাম, সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নিবা। তো আমরা চলে আসবো এরপর এর অঙ্কে, কত নম্বর, 15-3 নম্বর অঙ্কে চলে আসবো। দেখো 15-3 নম্বর অঙ্কটা, এখানে সংখ্যাগুলো মান বের করতে বলেছে এই তথ্য থেকে। তাহলে এই যে ছক আছে এখান থেকে আমরা সংখ্যাগুরু মানটা বের করব। তার জন্য আমাদের একটা পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে এই ক্ষেত্রে, যেহেতু দেখো যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম। তা চলো আমি ছকটা আগে তৈরি করে দেখাই তোমাদের। তো এখানে আমাদের যে ছকটা তৈরি হবে, এই যে দেখো 15-3 নাম্বারটা, তোমরা একটা এভাবে করে একটা ছক তৈরি করে নেবা। একটু বড় করে দিলাম। আচ্ছা, প্রথমে আমি এখানে লিখবো, দেখো এখানে তো আমাদের বয়স দেওয়া আছে, এগুলোকে শ্রেণী সীমানা বলবো। তো এই যে শ্রেণী সীমানায় আমি লিখছি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, এখানে আমি ব্র্যাকেটে লিখে দিলাম বয়স, আবার বয়স যেটা হচ্ছে আমাদের বছরে আছে, বয়সগুলো বছরে দেওয়া আছে। শ্রেণী সীমানাগুলো দেখাবো, আর এইদিকে দেখাবো পরিসংখ্যাগুলো দেখাবো। এখানে ব্যক্তির সংখ্যা বলেছে, পরিসংখ্যা, এখানে আছে আমাদের ব্যক্তির সংখ্যা, ব্যক্তির সংখ্যা ব্র্যাকেটে লিখে দিলাম। ওকে, দেখো এখানে যে আমাদের শ্রেণী সীমানাগুলো তৈরি হবে, লক্ষ্য করে এখানে 10-এর কম বলেছে না, 10-এর কম আমরা কত নিতে পারবো, 0 থেকে 10, এই যে 10-এর কম আমরা দেখালাম। তারপরে দেখো পরেরটা 20-এর কম, তাহলে এখানে আবার 10 থেকে 20 নিবা, এভাবে করে কিন্তু আমাদের আসবে ঘরটি। এভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তারপর 20 থেকে এই যে 30-এর কম, 20 থেকে 30 এভাবে পাবা। তারপরে 30 থেকে 40 হয়ে যাবে, 40 থেকে 50 আসবে, পরপর 50 থেকে 60 পাবা। কত দূর গেছে দেখো, এই যে মানে এখানে 60-এর কম, তা আমরা এখান থেকে রয়ে যাব 60 থেকে। আর পরিসংখ্যাগুলো দেখে বের করার নিয়ম এখানে একটু বুঝতে হবে আমাদের, এই ঘরটা দেখো পরিসংখ্যাগুলো কী করে পাবো। প্রথমে আমাদের কি আছে 15 পরিসংখ্যা বসিয়ে দাও। ওকে, এই যে ব্যক্তির সংখ্যা 15 জন আছে, 15 বসিয়ে দিলাম। পরেরটা দেখো, এই যে আমাদের বলেছে না এই যে 10-এর কম, 10-এর কম থেকে 15 আমরা পেয়ে গেলাম। এরপরে বলেছে 20-এর কম, তো 20-এর কম তো আমাদের দেখো আমরা 20 কম বলতে 10-এর মধ্যেগুলো তো রয়ে আছে, 15 রয়ে গেছে। তা 20-এর কম যে 32 বলেছিল, তাহলে এই 32 থেকে 15 জন কিন্তু বাদ দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের 15 জন নেওয়া হয়ে গেল, 0 থেকে 10 15 জন আছে। তাহলে 10 থেকে 20 এর মধ্যে কতজন আছে, যেহেতু 20-এর কম 32 বলেছে, তো 32 থেকে 15 বাদ দিতে হবে। 32 থেকে 15 বাদ দিলে পরে আমরা 10 এবং 20-এর মধ্যে পেয়ে যাব কতজন আছে এখানে, এটা বিয়োগ করবা, বিয়োগ করে এটা পেয়ে যাবা 17। ঠিক আছে, তারপরে বলেছে দেখো 30-এর কম 51, তাহলে এই যে 51, তাহলে এখান থেকে আমাদের এই যে 20 থেকে যেগুলো হয়ে গেছে আমাদের কত 32 চলে গেছে, তাহলে 32টা বাদ দিয়ে দাও, 51 থেকে 32। এভাবে বিয়োগ করে আমাদের আসবে যে 20 থেকে 30 জনের মধ্যে কতজন আছে, মানে 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে। 51 থেকে 32 বিয়োগ করবা, এটা কিন্তু পেয়ে যাবা 19। তাহলে এই যে ধাঁচটাতে আমরা দেখলাম কিভাবে বিয়োগ হচ্ছে, যে 51 নিয়েছি, তারপরেরটা দেখো 51-এর পর 78 আছে না, তাহলে এই যে এই ঘরে পরিসংখ্যাটা 78 আছে, তো 78 বসিয়ে দিলাম। 78 থেকে এই যে 51টা বিয়োগ করে দেবা এখানে আগের মতো ভাবে,
তা 78 থেকে 51 বিয়োগ করবা, এটা বিয়োগ করে তোমরা কিন্তু 27 পেয়ে যাবা। পরে দেখো 78 পর 97 আছে এখানে, আবার তোমরা এখানে 97 লিখবা, আর এটা চলে আসবে 78 চলে আসবে এই জায়গায়। তাহলে এখানে 97 থেকে 78 বিয়োগ করো, এখানে কিন্তু তোমরা 19 পেয়ে যাবা। এরপর দেখো শেষে দেখো 109 আছে, তাহলে এখানে 109 বসাবা আর বিয়োগ করবা 97। তাহলে 109 থেকে 97 বিয়োগ করে 12 পেয়ে যাবা। ওকে, আচ্ছা এবার কিন্তু দেখো, এবার মধ্যমা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো মধ্যমা পাওয়ার জন্য তোমাদের বলে দিচ্ছি কিছু কিছু মানগুলো আমাদের প্রয়োজন পড়বে। দেখো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা লক্ষ্য করো, আমাদের এটা আছে 27। তো 27টাকে তোমরা নিবা F1, ঠিক আছে, F1 এই মানগুলো কাজে লাগবে। তার আগের মানটা, সর্বোচ্চ পরিসংখ্যার আগের মানটা তোমরা নিবা F0। সর্বোচ্চ পরিসংখ্যার পরের যে মানটা আছে পরিসংখ্যাটা, এটাকে নিবা তোমরা F2। এবার সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা পাবা, সেই শ্রেণীর যে নিম্ন মানটা, এই নিম্ন মানটাকে তোমরা L ধরবা, এটা হবে L মান। ওকে, আচ্ছা, আর এই মানগুলো, আর এই হবে শ্রেণী দৈর্ঘ্য, যেটা হচ্ছে 40 থেকে 30 বিয়োগ করে 10 পাবা। তো মধ্যমা পাওয়ার যে সূত্রটা আমরা লিখবো, নির্ণেয় মধ্যমা। দেখো এই যে নির্ণেয়, আমাদের এখানে এখানে মধ্যমা বলছি আমি সংখ্যাগুরু মান। মধ্যমা নাই, মধ্যমার অঙ্কটা তো আমি বলেই দিলাম, যে মধ্যমার যে অঙ্কটা তোমাদের বললাম, 15 দাগের 2 নম্বর অঙ্কটা, এটা আমাদের মধ্যমা বের করতে বলেছিল, যেটা দেখিয়ে দিলাম আগে, সেটা করালাম। এটা কিন্তু সংখ্যাগুরু মান নির্ণয় আমরা করছি, ঠিক আছে। আমরা লিখবো এখানে নির্ণেয় সংখ্যাগুরু মান। তো নির্ণেয় সংখ্যাগুরু মান। তো নির্ণেয় সংখ্যাগুরু মানে যে সূত্রটা তোমাদের জানতে হবে, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এবার এই মানগুলোর কথা বলে দিয়েছি। L কোনটা, দেখো L হচ্ছে আমাদের যে ছক থেকে বললাম, মানে সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা পাবা, তাই না, সংখ্যাগুরু মানের যে সংবলিত শ্রেণীটা আছে, সেটা সর্বোচ্চ পরিসংখ্যা যেটা পাবা তার নিয়ে যে শ্রেণীটা, দেখো যে 27 আছে, এই যে শ্রেণীটা তৈরি হয়েছে, সেই শ্রেণীর নিম্ন মানটাকে তোমরা L বলবা। L আমাদের এখানে 30 আছে। আর F1 গুলো যেটা বললাম সর্বোচ্চ পরিসংখ্যা, এখানে হচ্ছে আমাদের 27। F0 এই যে আমরা 19 আমাদের বললাম, 2 ইন্টু 27 মাইনাস F0 19 মাইনাস F2 এই যে আমরা বললাম 19, এখানে 19 আছে। আর H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, যেটা আমরা 10 পেয়ে যাবো, যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা 10 পাবা। আচ্ছা এবার 30 এখানে সরল করে নেবো আমরা, 27 আর 19 বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 8। 27 2 আমাদের হবে 54, মাইনাস 19 এটা মাইনাস 38 20 তো 10। 30 8 আর 10 গুণ করো 80 পেয়ে যাবা। আর 54 থেকে 38 বিয়োগ করো, এটা পাবা 16 পাবা। আচ্ছা 16 5 80 হয়, তো এদিকে 30 আর এখানে আমাদের 5, যোগ করে কত পেয়ে যাব, 35 পেয়ে যাব। দেখো একদম ভালো মান, একটা পূর্ণ সংখ্যা চলে এসেছে। তাহলে নির্ণেয় সংখ্যাগুরু মান আমরা পেয়ে গেছি 35, এটাই কিন্তু অ্যান্সার আমাদের। তো দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। প্রত্যেকটা অঙ্ক তোমাদের ভালোভাবে করে দিয়েছি, 5 থেকে 15 অবধি যে বড় প্রশ্নগুলো ছিল। কোনো প্রশ্ন যদি সমস্যা হয়, কোনো অঙ্ক যদি ডাউট বলে মনে হয়, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা, সেই অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্ট করবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে। তো ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের, তোমরা সবাই ভালো থাকো।